ছোটবেলায় আমার অনেক হাঁটাহাঁটির অভ্যাস ছিল। এই জন্য না যে হাঁটাহাঁটি করলে অনেক স্বাস্থ্যবান থাকবো, স্বাস্থ্য খুবই দারুণ থাকবে, হেলদি থাকবো, রোগ বালাই থেকে মুক্ত থাকবো, এই জন্য হাঁটাহাঁটি করতাম যে এমন না। হাঁটাহাঁটি করার কারণ ছিল কোনো একটা জায়গাতে যদি এইখান থেকে সেইখানে যদি হেঁটে হেঁটে যাই তাহলে আমার রিক্সা ভাড়া বা অটো ভাড়াটা বাঁচা যাবে, সেই টাকাটা আমি জমাইতে পারবো। এর জন্য আমি হাঁটাহাঁটিটা করতাম। তো এই 5 টাকা 10 টাকা ওই অটো ভাড়া রিক্সা ভাড়া বাঁচাইতে বাঁচাইতে আমি অনেক টাকা জমায় করছিলাম। সেই টাকা দিয়ে আমি পরবর্তীতে কি করছিলাম সেই সব জিনিস যদি জানতে চান তাহলে আমি একটা ভিডিও আমি বানায় রাখছিলাম, আই কার্ডে দিয়ে দেবো, সেটা আপনি দেখেন। তো হাঁটাহাঁটি নিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করবো। ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গার মধ্যে আমি আনস্ক্রিপ্টেড, আনএডিটেড বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার জীবনের। তো এই এক্সপিরিয়েন্সটা হয়তো আপনার ভালো লাগতেও পারে। আচ্ছা, আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম প্রতিদিনের মতো। তখন আমি সবে কলেজে যাওয়া শুরু করছিলাম, স্কুল শেষ, কলেজের মধ্যে উঠলাম, নতুন নতুন খুবই এক্সাইটমেন্ট, ও দারুণ ব্যাপার। তো রেডি টেডি হয়ে 8টার সময় কলেজ শুরু হবে, 7:30টার সময় রওনা দিলাম। রাস্তার মধ্যে গেলাম, কিন্তু অনেক নীরবতা ছিল। গতকাল আগের যত দিনগুলোর তুলনায় আজকে যেমন খুব শুনশান নীরবতা। এখন রাস্তার ওই পাশ থেকে আমার এক আত্মীয় আমাকে ডাক দিয়ে বলতেছে, চিৎকার করে বলতে শোনা যাচ্ছে না, তো এই জন্য দূর থেকে তো বলতেছে যে, এই নাইম, কোথায় যাও? আমি তো স্কুল স্টুডেন্ট, স্কুলের ইউনিফর্ম পরে আছি, তো আমি ডেফিনেটলি চিড়িয়াখানাতে যাচ্ছি। তো আমি ওনাকে বললাম যে আমি তো আসলে কলেজে যাচ্ছি, ঠিক আছে। এইভাবে তো আর বলতে পারি না যে কোথায় যাচ্ছি, ওইখানে যাচ্ছি। তো উনি বললো যে কেমনে যাইবা? আমি বলি বাস দিয়ে যাবো, পঙ্খিরাজ ঘোড়া দিয়ে যাবো যদি থাকে। আমি না একটু ওইসব উত্তর দিতাম বলে মজা করার আমার একটু ছিল, প্রবণতা ছিল, বুঝছেন। তো তখন উনি আমাকে বললো যে আজকে তো হরতাল চলতেছে, গাড়ি ঘোড়া তো পুরোপুরি বন্ধ, আমি কিভাবে যাবা বলতে আমি বুঝাইতেছিলাম যে তুমি অ্যাকচুয়ালি কিভাবে যাবা, কোনো রাস্তাঘাট তো নাই। এখন আমার না তখন কোনো এই ধরনের কোনো কিছু মাথার মধ্যে আসতেছিল না। আমি বাসা থেকে বের হয়েছি কলেজে যাওয়ার জন্য, আমি কলেজে যাব, আমার কাছে এই কনফিডেন্সটা আছে। কেমনে যাবো আমি জানি না, কিন্তু আমি যাইয়া ছাড়বো, এই জিনিসটা থাকে না। अगर तुम किसी चीज़ को शिद्दत से चाहो तो पूरी कायनात तुम्हें वो चीज़ दिलाने में जुड़ जाता है। এই ধরনের মাথার মধ্যে আমার সবসময় চলে যে আমি এই জিনিসটা চাইতেছি, আমি ওই জিনিসটা পাইয়া ছাড়বো। উনি কথাটা বলতেছিল যে আজকে তো হরতাল, তুমি কিভাবে যাবা, কোনো বাস তো নাই, কোন বাহন দিয়ে তুমি তো যেতে পারবা না। এই কথা লাইনটা শেষ হইতে না হইতে এই দিক দিয়ে একটা পিক আপ আসতেছিল। আমি বুঝা ফেলছিলাম, উনি যখন হরতাল শব্দটা উচ্চারণ করছিল তখন আমি বুঝা ফেলছিলাম যে আজকে আর বাস ট্রাক পাবো না, আমাকে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো উনি ওনার লাইন শেষ করতে করতে আমি দেখতেছি পিক আপ আসতেছে, আমি জাস্ট পিক আপটা থামলো। যেহেতু কলেজ স্টুডেন্ট, তো আমাকে এরকম মনে করার কিছু নেই যে আমরা কোনো চাঁদা তারা তুলবো বা এই ধরনের কিছু একটা করবো, এই ধরনের কোনো সন্দেহ নেই। স্কুল স্টুডেন্ট ফাইন, কলেজ স্টুডেন্ট। তো উনি বলতেছে কোথায় যাবেন, আমি বলতেছি যে আমাকে একটু যদি ওই জায়গাতে নামাই দেন তাহলে মনে হয় বেশ ভালো হয়, ঠিক আছে। আমি রাস্তা সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করে নিই। যেই জায়গাতে দাঁড়ায় আছি সেখান থেকে একদম কলেজের মধ্যে যে বাস স্ট্যান্ডটা আছে, যেখানে আমরা বাসটা থামে, এতটুকু পর্যন্ত 10 কিলোমিটারের দূরত্ব। 10 কিলোমিটারের মধ্যে কয়েকটা গোল চত্বর আছে। যেখানে দাঁড়াইছিলাম সেখান থেকে 3 কিলোমিটার দূরত্বে একটা গোল চত্বর, 3 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরত্বে একটা গোল চত্বর, সেটাকে পাঁচদোনা বলে। তার 3 কিলোমিটার বা 2.5 কিলোমিটার বা সামথিং দূরত্বে আরেকটা গোল চত্বর, সেটাকে সাহেব প্রতাপ বলে জায়গাটার নাম। আর তার 3 কিলোমিটার 4 কিলোমিটার বা আরও কিছু দূরত্বে ভেলানগর পড়ে, দ্য মেইন বাস স্ট্যান্ড। ওইখানে আমরা নামবো এবং সেখান থেকে পরবর্তীতে অটো দিয়ে তারপর বা রিক্সা দিয়ে কোনো একটা জায়গাতে, যেটাতে আমি হাইটে যাওয়া আসা করি, তো ওই জায়গার মধ্যে আমরা এই কলেজে যাব। ওইটার মধ্যে আবার 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব। তো এইভাবে আর কি পুরো জিনিসটা ডিস্ট্রিবিউট করে। তো আমি বললাম যে আপনি কি আমাকে একদম মেইন একদম জায়গা মতো আমাকে ছেড়ে দিতে পারবেন? তখন ওনারা বললো যে না, এটা তো আমরা তো আসলে ওই দিক দিয়ে একটু মোড়টা চেঞ্জ করে ফেলবো, পাঁচদোনার মধ্যে প্রথম যে গোল চত্বরটা ওইটার পরেই আমরা আসলে দিকটা চেঞ্জ করে দেবো। তো আমি তো আসলে আপনাকে নিয়ে যেতে পারবো না, বাট আপনি পাঁচদোনা পর্যন্ত আমার সাথে চলতে পারেন। কারণ যেহেতু এটা গোল চত্বর, এখান দিয়েও বাস আসতেছে, ওইখান দিয়েও বাস আসার সম্ভাবনা আছে, আসবে কি আসবে না জানি না, কিন্তু সম্ভাবনা আছে। সেহেতু আমি ওই জায়গার মধ্যে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম।
এদিক দিয়ে আমার আত্মীয় যিনি ছিল উনি জাস্ট কথা বলে শেষ করছে, আমি এদিক দিয়ে পুরো নেগোসিয়েশন করে ঢুইকাও পড়ছি। উনি ওই দিক দিয়ে তাকায় রয়েছে, কি হলো? আমি তো ভাবছিলাম ও যাইতে পারবে না, আমি তো ভাবছিলাম ওই জায়গা থেকে বাসায় চলে যাবে, ও দেখি পিক আপে চলে যেতে। আমার যে কি পরিমাণ মজা লাগছে ওই সময়, আমি আপনাকে বইলা বুঝাইতে পারবো না। মানে ইটস লাইক এ ম্যাজিক। পিক আপটা আসবে, এটা যে কি কাকতালীয় একটা ব্যাপার ছিল। এবং পুরো যে মনে হইতেছিল যে মুভির সেট করতেছি, আমি কোনো একটা মুভি স্ক্রিপ্ট পড়াইছিল যে এরকমটা একটা পিক আপ পাঠাইবে, আমি পিক আপে করে চলে যাবো, উনি ভেবা চাকা খেয়ে যাবো। আমার মনে হচ্ছে মুভি স্ক্রিপ্ট ছিল এটা, বাট এত ন্যাচারাল ভাবে হয়েছে যে আমি অবাক হয়ে গেছি। এবং পরবর্তীতে মানে 5 জনা গেলাম, নামলাম, ওনাদেরকে টাকা দিতে চাইছিলাম কিন্তু ওনারা টাকা নেয় না, 5 টাকা কি নিবে এটা। তো ওনারা নামাই দিয়ে চলে গেল, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং দেখলাম যে সত্যি সত্যি ওই জায়গার মধ্যে কিছু বাস ছিল। থ্যাংক গড, আমাকে আর কিছু করতে হলো না। তো ওই দিন বাস দিয়ে আমি চলে গেলাম। তো আন্দোলনটা হচ্ছিল, আমি একটু ঘটনাটা বলি। 2018 সালের ঘটনা এটা। তখন 2টা কলেজ স্টুডেন্ট, আমাদের বয়সী কলেজ স্টুডেন্ট 2জনকে বাস চাপা দেওয়া হয়েছিল, মানে চাপা দেওয়া হয়েছিল মানে বাসের নিচে চাপা পড়ে গেছিল ওরা। তো এটার জন্য পুরা বাংলাদেশের মধ্যে একটা গণজোয়ার গণ আন্দোলন হওয়া শুরু হয়েছিল। কারণ বাসের মানুষজনরা আসলে খুব রাফলি অথবা খুবই মানে দেখে শুনে না দেখে শুনে মানে জাস্ট যাত্রী নেওয়ার জন্য উথাল পাথাল, একে অপরের সাথে কম্পিটিশন, তারপর এইসব জিনিসের জন্য, এই ধরনের ফাত্রামির জন্য মানে বাসদের উপরে আমরা অনেক খেপে গেছিলাম, বাস ড্রাইভারদের উপর আমরা অনেক খেপে গেছিলাম। এবং ওই জায়গার মধ্যে অনেক আন্দোলন হচ্ছিল, তো বাস ভাঙাও হচ্ছিল, ঠিক আছে, ক্ষতিও করা হচ্ছিল। তারপর মানে উই আর জাস্ট লুকিং দ্যাট আপনাদের কাছে লাইসেন্স আছে কিনা। কারণ আপনাদের যদি লাইসেন্স থাকতো তাহলে আপনাদের একটা বোধ থাকতো যে এই জায়গার মধ্যে 2টা প্রাণ চলে যাচ্ছে, বা এই পাশের বাসটার সাথে আমি কম্পিটিশন করতে গিয়ে অন্য একটা মানুষের ক্ষতি করে ফেলতেছি, এই ধরনের সেন্স থাকতো আপনাদের। তো আপনাদের ড্রাইভার লাইসেন্স আছে কিনা, গাড়ির ফিটনেসের অবস্থা তো মানে আমরা ফ্রাস্ট্রেট হয়ে যেতেছিলাম এই জিনিসগুলো দেখতে দেখতে। ফিটনেসের কোনো ইয়া নাই, কালো ধোয়া বের হইতেছে, আইন বাহিনী কিছুই করতেছে না, নিয়ম আছে নিয়ম পালন হচ্ছে না। তো উই ওয়ার জাস্ট ফ্রাস্ট্রেটেড। তো ওই সব জিনিস নিয়ে একটা গণ আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনের জন্য আর কি মানে পুরো হরতাল বা একদম অবরোধ, বাস চলাচল করছিল না, সামথিং। তো প্রথম দিন আমরা বাস দিয়ে চলে আসছি, ঠিক আছে, কলেজ করতেছি আমরা। পরের দিন মানে ওই দিনও পরবর্তীতে অটো দিয়ে বাসার মধ্যে ফেরত আসছি। তো প্রথম দিনে যাওয়া আসা হয়ে গেছে। সেকেন্ড দিন তো এখন তো আমরা জানি যে এখন তো হরতাল, গতকালকে তো আমরা একটা জিনিস পায়া ফেলছিলাম, এখন কি করব। তো আমি যথারীতি বাস স্ট্যান্ড গেলাম, কারণ আমি জানি যে কিছু না কিছু স্টুডেন্ট এখান থেকে আসলে যায়, কোনো না কোনোভাবে যায়, কোনো না কোনো কিছু পাওয়া যায়। তো আমি বাস স্ট্যান্ডে গেলাম, সেই জায়গাতে দেখি যে আমার কলেজের বেশ কয়েকজন স্টুডেন্ট আছে। তো এইসব সিচুয়েশনে না বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমরা সবাই একই গোয়ালের গরু এবং তার সাথে একই প্রবলেমে ফাইসা রয়েছি যে বাস পাচ্ছি না। তো এখানে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আমরা সবাই বন্ধুত্ব, একটা খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের মধ্যে। তো দেখলাম যে বেশ কিছু সময় গেল, কোনো বাস নাই, প্রাইভেট কার কয়েকটা যাচ্ছিল, ওদেরকে দিয়ে তো আর আমরা যেতে পারি না। ওখানে মালামালও ছিল, স্পেশাল ভেহিকেলও ছিল, বাইক দিয়ে তো আর যাওয়া যায় না, কয়েকটা মানুষ বাইক দিয়ে যাচ্ছিল। এত ছেঁচড়াপনা করা মনে হয় আমাদের ভালো হবে না। তো এরপরে একটা লেগুনা পেলাম। লেগুনা আপনি সার্চ করে দেখেন লেগুনা জিনিসটা কি। তো ওই জিনিসটার মধ্যে আমরা যখন পাইলাম, তখন আমরা ওই জিনিসটার মধ্যে ঝুলে ঝুলে লিটারেলি, মানে যেহেতু পুরা অনেকজন স্টুডেন্ট ছিলাম, আমরা 15-20 জন স্টুডেন্ট ছিলাম, 15-20 জন এইটার মধ্যে চাপাইয়া, মানে লেগুনা বলতে গেলে মোটামুটি বড় একটা ভেহিকেল, ঠিক আছে, মানে ওই যে পিছন দিয়ে খোলা থাকে, সামনে দিয়ে একটা ট্রাকের মতোই, পিক আপ ট্রাকের মতোই, কিন্তু এদিক দিয়ে একদম। তো ওইটার ভিতরে পুরোটা ঢুকে গেলাম আমরা, এবং আমরা যে কয়েকজন লম্বা ছিলাম বা একটু হেলদি ছিলাম, তারা একটু বাইরে বসে ঝুলা ঝুলা পুরা কলেজ পর্যন্ত গেছিলাম। এত মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে ভাই, বাতাস খাইতে খাইতে, উড়ু বাতাস, উড়া ধুরা বাতাস। তো এই গেল দ্বিতীয় দিনের ব্যাপার। এখন আমার কাছে মনে হইলো দ্বিতীয় দিনের পরের কথা বলতেছি, মানে দ্বিতীয় দিন তো চলে গেলাম। এখন আসার সময় আমি অনেককে দেখতেছিলাম যে তারা আসলে মানে কলেজও তাড়াতাড়ি, আমরা যাইতাম হচ্ছে, কলেজ শুরু হতো 8টার সময়, কলেজ শেষ হতো 12টার সময়। এখন 12টার সময় শেষ হওয়ার পরে গিয়ে দেখি যে ওরা একটু মানে ঘোরাঘুরির মুডে আছে, যেহেতু কোনো রাস্তাঘাট কোনো যানবাহন চলবে না, আমাদের যেহেতু যাইতে একটু দেরি লাগবে, তো
ঠিক আছে ফাইন, আমরা একটু ঘুরি, ঠিক আছে, আশেপাশে একটু ঘোরাঘুরি করি, যেহেতু কলেজে মাত্র নতুন নতুন আসছি, নতুন এলাকার মধ্যে পা দিছি, এই এলাকাটাকে ঘুরবো না, কেমন ঘোরার একটা দারুণ একটা মানে অভিজ্ঞতা হবে, কারণ রাস্তাঘাট হচ্ছে খালি। এই সময় যদি না ঘুরি তাহলে কি হবে। আর অনেকে আন্দোলনের মধ্যে মুভমেন্টের মধ্যেও যাচ্ছিল, তো সবকিছু মিলায় আর কি সবাই দেখি ব্যস্ত হয়ে যেতেছিল। তো আমি একা একা বাস খুঁজে একা একা আমাকে কিভাবে নিবে, আমি ছিলামও একটু একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলাম তখন। তো আমি ভাবলাম হাইটা হাইটা গেলে কেমন হয়। ভিডিও শুরু করছি 10 মিনিট আগে, হাঁটাহাঁটির গল্প নিয়ে আসলাম এখন। লেটস গো। আমি ভাবলাম যে হাইটা হাইটা যদি যাই তাহলে কি হয়, কিভাবে যাওয়া যায়, কোন রাস্তা যাওয়া যায়। আমি আমার আশেপাশের স্টুডেন্টদেরকে একটু জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে আর কোনো রাস্তা আছে মানে এই মেইন রোড ছাড়া, কারণ মেইন রোডে ভাঙচুর বা এই ধরনের জিনিসপত্র হইতে পারে, আমি রিস্ক নিতে চাইতেছিলাম না কেমন। কারণ আন্দোলন করে এক পক্ষ, ওই জায়গার ভিতরে অন্য একটা দুষ্টু পক্ষ চলে আসা ভাঙচুরটা শুরু করে ওদের নামে করাতে, এই ধরনের মানে আন্দোলনের মোড় ঘুরানোর মতো ব্যাপার আমরা বারবারই দেখছি, ঠিক আছে, আপনিও দেখছেন, আমরা অপরিচিত না এই জিনিসটা সম্পর্কে। তো আমি ভাবতেছিলাম একটা সেফ রুটে যদি চলে যাই তাহলে মনে হয় বেশি ভালো হবে। তো আমি অন্য বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তো বললো যে এখানে ট্রেন যায়, আর যদি এখানে মানে ট্রেন থেকে উঠা তুমি ঢাকায় চলে যেতে পারবা, ওইখানে চলে যেতে পারবা, তোমার বাসার মধ্যে ট্রেনে উঠো না, ওই পথ ধরে তুমি যাইতে থাকো, তুমি আস্তে আস্তে তোমার বাসার মধ্যে পৌঁছায় যাবা, মানে এটা ওই তোমার বাসার মধ্যে গিয়েই আটকে। আমি বললাম ওকে ফাইন ফাইন, দিস ইজ নট ব্যাড। তো আমি হাঁটা শুরু করলাম, হাঁটার গল্প শুরু। কলেজ শার্ট প্যান্ট, পায়ে শু, চলতেছে এমন একটা মানে গ্রামীণ সবুজে ঘেরা ভূমির মাঝখানে এক চিলতে এক সুতোর মতো একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি, এনজয় করতেছি, খুব সুন্দর বাতাস, বর্ষাকাল তো হ্যাঁ বর্ষাকালের মতো মানে একটু মেঘাচ্ছন্ন, হালকা হালকা মেঘাচ্ছন্ন একটা ওয়েদার, খুব সুন্দর ঝিরিঝিরি বাতাস বসছে, ট্রেন চলে আসছে, ট্রেন চলে যাচ্ছে, ওইখান থেকে আসছে সেখানে চলে যাচ্ছে, অ্যামেজিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই দিক দিয়ে বিশাল বিস্তৃত ধান ক্ষেত, ওই জায়গার মধ্যে মাঝে মাঝে গরু, বাছুর, ছাগল, ভেড়া। আই ওয়াজ এনজয়িং দ্য মোমেন্ট, ঠিক আছে। এবং নতুন নতুন অনেক কিছু ডিসকভার করতেছিলাম, যে ট্রেন আসবে, কিন্তু ট্রেন আসার অনেক আগে থেকে, ট্রেনের সাউন্ড পাওয়ার আগে থেকে রেল লাইন থেকে সাউন্ড আসা শুরু করে। এটা কি আপনি জানেন? যারা ট্রেনে কখনো উঠেন নাই বা রেল লাইনের পাশে কখনো যান নাই, এটা এই ডিসকভারিটা আমার জন্য খুব মানে বিস্ময়কর ছিল। ট্রেন অনেক দূরে, কিন্তু আমার রেল লাইনটা এখনই কাঁপা শুরু হয়েছে, বা এখান থেকে সাউন্ডটা অলরেডি আমার কানে আসতেছে, অনেক দূরে কিন্তু ট্রেন। তো ওই যে বলেন না যে বাতাস থেকে তরল পদার্থের মধ্যে সাউন্ড তাড়াতাড়ি মুভ করে, তরল থেকে কঠিন পদার্থে সাউন্ড আরও তাড়াতাড়ি মুভ করে। তো এটা আমি একদম প্র্যাকটিক্যালি এই জিনিসটা ওই দিন মানে অবজার্ভ করতে পারলাম, যে ট্রেন কত দূরে, ট্রেনের সাউন্ড আমি বাতাস দিয়ে পাচ্ছিও না, কিন্তু এইটা দিয়ে পাচ্ছি, এই কঠিন ইস্পাত থেকে আমি ওই সাউন্ডটা পাচ্ছি। আমি খুব অবাক হয়ে গেলাম, ওয়াও। তো এভাবে চলতে চলতে অনেকক্ষণ, 10 কিলোমিটারের পথ মনে রাখেন। তো ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে, সবসময় তো আর ভূমি না, আমাকে মাঝে মধ্যে রেল লাইন ধরেও এগোতে হচ্ছে। রেল লাইনের নুড়ি পাথরে আমার পা ব্যথা হয়ে যেতেছে, কারণ এর আগে আমি এতক্ষণ ধরে আসলে হাঁটাহাঁটি করতাম না, করি নাই। তো হাঁটতে হাঁটতে আমি অবশেষে ঝিনাইদহ নামের একটা জায়গাতে আসলাম। আমি ধারণা করতেছি এইটা ছিল আপনার, আমি বলছিলাম না যে দুইটা কি তিনটা গোল চত্বর ছিল, প্রথমটা ছিল পাঁচদোনা, পরের গোল চত্বরটা ছিল সাহেব প্রতাপ, পরের ফাইনাল ডেস্টিনেশন ভেলানগর। আমার ধারণা আমি সাহেব প্রতাপ পার হইয়া মানে আর একটু সামনে গেছিলাম আমার বাসার দিকে পথে, ওই জায়গার মধ্যে আমি মোটামুটি আমি কিন্তু এখনো মেইন রোডে না, মেইন রোড থেকে আমি দূরেই আছি। তো ওই জায়গার মধ্যে ঝিনাইদিহি নামের একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে অটো আমি পেয়ে ফেলছিলাম। তো আমি খুব মানে একটু হাফ ছেড়া বাঁচলাম, যে আর কত হাঁটবো, মানে 1 ঘন্টা ধরে আমি খালি হাঁটতাছি, ঠিক আছে। তো আমি অটোর মধ্যে বসে একটু গাটা এলাই দিলাম, একটু রিল্যাক্স লাগতেছে, অটো আমাকে নিয়ে যেতেছে, বাতাসে একটু ঘামটা মুছতেছি, শরীর টলির ভিজা শেষ। তারপর আমি পাঁচদোনা পর্যন্ত মেবি গেছিলাম, ঠিক আছে। পাঁচদোনা কত টাকা জানি নিছিল, 30 টাকা নাকি কত টাকা নিছিল, মানে মোটামুটি দূরেই ছিল এটা, মেবি 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে ছিল এটা।
তো অতটুকু আসার পরে পাঁচদোনা থেকে আমি আর কোনো কিছু পাই নাই, তো সেখান থেকে আমাকে আবার হাইটা হাইটা আসতে হয়েছে। তো মানে এই সেকেন্ড মানে প্রথম গোল চত্বর পাঁচদোনা, ওইটা থেকে আমি আমার বাসার মধ্যে দূরত্ব ছিল মনে হয় আরও 3 কিলোমিটার বা 2 কিলোমিটার, 3 কিলোমিটার। তো এতটুকু হাঁটার পরে বাসার মধ্যে আইসা জাস্ট জুতাটা খুলে প্যান্ট শার্টের গোষ্ঠীগুলাই খোলার কোনো দরকার নাই, জাস্ট শুয়া পড়ো। আই হ্যাভ নো এনার্জি লেফট, জাস্ট শুয়া পড়ো। 1 ঘন্টা আমি শুইয়া, এই অবস্থাতেই শুইয়া ঘুমাইয়া উইঠা তারপর একটু রিল্যাক্স হয়েছি যে ও মাই গুডনেস, আমার পা যেই পরিমাণ ব্যথা, মানে অনেক বেশি ব্যথা যে এরকম না, মানে আমার হাঁটাহাঁটি করার যেহেতু অভ্যাস ছিল আগে থেকে, সেহেতু মানে যদি না থাকতো আমার অবস্থা কাহিল হয়ে টাইট হয়ে যেত। তো যেহেতু অভ্যাস ছিল, তো আমি মনে তারপরেও আমার ব্যথা হইতেছিল পাটা। তো যাই হোক, তো আমার আশেপাশের মানুষ বলতেছে যে ও কি কলেজে গেছে, হাও গেছে, কত টাকা লাগছে আজকে। তা আমি আম্মাকে বলে রাখছিলাম যে আমার খরচ হয়েছে মাত্র 40 টাকা, কারণ ওই যে অটো ভাড়া ছিল আপনার 30 টাকা, আর আমার যাইতে লাগছে হচ্ছে গিয়া ওই যে লেগুনা দিয়ে গেছিলাম 10 টাকা, তো 40 টাকা লাগছে। আমার আশেপাশের মানুষ বলে আরে ধরো লাগবে তোমার 100-200 টাকা। দেখেন আমি এইভাবে বলা উচিত না, কিন্তু মাঝে মধ্যে আমার কাছে এই জিনিসটা খুবই বিরক্ত লাগে যে পাশের মানুষজনটা হয়তো কোনো একটা ইনফরমেশন, কোনো একটা জিনিস আমার সম্পর্কে জানে না, বা কিছু একটা মানে কি জানি বলো এটাকে, অবগত না, ঠিক আছে, কিন্তু তারপরও উনি ইনফরমেশনটা জানে না, কিন্তু তারপরও সামনের মানুষটা যদি খুব কনফিডেন্স দিয়ে বলে যে আরে না এই জিনিসটাই হবে, আমার কাছে খুব বিরক্ত লাগে, আমার কাছে খুবই জঘন্য লাগে জিনিসটা। তো উনি খুব কনফিডেন্সভাবে বলতেছে যে আরে 200 টাকার নিচে যাইতেই পারবে না, বা 150 টাকার নিচে তো যাইতেই পারবে না। উনি এত কনফিডেন্স দিয়ে বলতেছিল যে উনি একদম সব জানতা, বা এই ধরনের, মানে আই জাস্ট হেট দিস কাইন্ডস অফ বিহেভিয়ার। আমি ওনার সাথে মোটেও যুক্তি তর্ক করতে চাইতেছিলাম না, কারণ একটা জায়গা থেকে একটা জিনিস আপনি ভিন্ন ভিন্নভাবে করতে পারেন, তাই না? তো আপনি কোনো একটা টেকনিক সম্পর্কে জানেন না, বা কোনো একটা রুট সম্পর্কে জানেন না, এর মানে এইরা যে সেই জিনিসটা সম্পর্কে সেই জিনিসটা হবে না, বা এই ধরনের কিছু। কিন্তু আপনি যে কনফিডেন্স, ওভার কনফিডেন্স, এটা মানে এই ধরনের জিনিসপত্র আমার খুব হতাশাগ্রস্ত করে, বা আমার কাছে খুব জঘন্য লাগে। তো আচ্ছা, তো এখন হরতাল পরের দিনও চলতেছিল, তো এখন আমি কিভাবে যাব? আমার তো মোটামুটি মানে কি একটা অবস্থা, তাই না? তো আমি না, গতকালকে আমাকে একজন বলছিল যে গতকালকের ঘটনা একটু, জাস্ট 1 মিনিট একটু বলি। মানে ওই যে লেগুনা দিয়ে যেতেছিলাম না, লেগুনার আগে আমরা যখন লেগুনার জন্য অপেক্ষা করতেছিলাম, বা কোনো একটা যানবাহনের জন্য অপেক্ষা করতেছিলাম, তখন আমার বন্ধুদের সাথে কথা বলতে, আমার কয়েকজন বন্ধু ছিল, আমাদের ক্লাসমেট ছিল, তো ওনারা জানে যে আমি হাইটা হাইটা অনেক দূর পর্যন্ত যাই, বা এই ধরনের জিনিস করি। আমরা এই বাস স্ট্যান্ড থেকে ভেলানগর থেকে কলেজ পর্যন্ত হাইটা যাই, আবার ওইখান থেকে আসি, বা অটো ভাড়া বাঁচানোর জন্য। তো ও একজন বলতেছে ভাই কেমনে যাবা? আমি বলি দেখি না, মানে ইয়া টিয়া করে যাই, অটো লেগুনা যেটা দিয়ে যাই, তারপর একটু হাইটা হাইটা যাই। তো ও বলতেছে যে আরে বাপ, তুই এমন ভাবে বলতেছো যে মানে এই মাধবদী থেকে পুরো এই কলেজ পর্যন্ত হাইটা হাইটে যাওয়া, তুমি তো মানে তুমি পারবা মনে হয় না। তো ওই কথাটা মানে মানে মেইন জায়গা থেকে 10 কিলোমিটার হাইটা যাওয়ার এই কথাটা ওই তখন ও আমাকে প্রথমবার বললো, এবং আমার মনের মধ্যে একটা দাগ কাটছে, মানে তো আমি পরের দিন এই কথাটা ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়েছি যে আজকে যদি অ্যাকচুয়ালি কোনো কিছু না পাই, তাহলে আই প্রবাবলি ওইখানে হাইটা হাইটেই যাব, প্রবাবলি। এবং আই থিঙ্ক হয়েছেও তাই, মানে পুরোটা হাঁটি নাই, কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে তারপর কোনো একটা, মানে আমি একবারে হাঁটা মনে হয় নাই, কিন্তু আমাকে অনেক দূরত্ব অতিক্রম, মানে হাইটে হাইটেই যেতে হয়েছিল। আমি ঝিনারদা পর্যন্ত আমি ওই হাইটে হাইটেই গেছিলাম, মানে হাইটে হাইটে না, মানে পাঁচদোনা পর্যন্ত হাইটে হাইটে গেছিলাম। এরপরে ওইখান থেকে মেইন রোড দিয়ে কেউ চলতে যাচ্ছে না, আমাকে ওই গ্রামের ভিতর দিয়ে ওই রেল লাইনের পাশ দিয়ে ওই ঝিনারদা পর্যন্তই যেতে হয়েছে। তারপর ওইখান থেকে আবার 3-4 কিলোমিটার পর্যন্ত আমি হাইটে হাইটেই গেছিলাম। তো ওই যে বাবা মারা আমাদেরকে গল্প বলতো না যে তোরা তো খুব সহজে পড়াশোনা করিস, আমরা যখন পড়াশোনা করতাম আমাদেরকে কত কিলোমিটারের পর কিলোমিটার, কত মাইল, কত ক্রোশ দূর পর্যন্ত আমাদেরকে হাইটা হাইটা যাইতে হইতো, 7 সমুদ্র 13 নদী পাড়ি হইয়া, মানে ওই বা এত এত দূর এইগুলো বলতো না, 7 সমুদ্র এইগুলো বলতো না, বাট ওরা অনেক হাঁটাহাঁটি বা এই ধরনের সংঘর্ষের অনেক গল্প বলতো, যেটা কিনা সত্যই ছিল। এবং এর থেকেও আরও বেশি সংঘর্ষ করতে হয়েছিল। অনেকে থাকে যে মানে সকালবেলা গরুর ঘাস টাস কাইটা বা চাষাবাদে হেল্প করে বাবাকে, তারপর
গৃহস্থলী মুরগি বা এই ছাগল গরুকে ঘাস টাস দিয়ে তারপর পড়াশোনা করতে চাই। তো এরকম অনেক ঈদ আছে, আমার আশেপাশের মানুষজন এইভাবেই পড়াশোনা করছে। তো আসলে আমাদের বাবা মাদের স্ট্রাগল তো ছিল, এটাতে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু আমিও এই জিনিসটা মানে অনেক দূর পর্যন্ত হাইটা গেছি, এটা আমার পোর্টফোলিওতে এটা সংযুক্ত হয়ে গেছে, বুঝছেন? পোর্টফোলিও মানে আমার অভিজ্ঞতাতে, আমার এক্সপিরিয়েন্সের ঝুলিতে এই জিনিসটা চলে আসে যে আমি হয়তো আমার ভবিষ্যৎ প্রজন্মকে, আমার নাতি নাতনিদেরকে এই গল্পটা বলতে পারবো যে আরে আমিও কিন্তু এই এত এত পথ পাড়ি দিয়ে পড়াশোনা করতে গেছি। পড়াশোনা তো না, আমি জাস্ট ফাতরামি করতে গেছিলাম। নাতি নাতনি বিয়েই করিনি আমি, নাতি নাতনির কথা চিন্তা করেন, কত দূরদর্শী। আচ্ছা, তো এইভাবে হাঁটা মানে যাওয়া আসা। আমার মনে আছে লাস্টের দিকে একটু বলি, ভিডিও শেষ করে দেবো আমি। তো আমি হাইটা যে গেছিলাম এই থার্ড ডে এর কথা বলতে, তৃতীয় দিনের কথা বলতে না, হাইটা যখন কলেজে গেছিলাম অনেক হাঁটছি, তাই না? ঝিনারদা থেকে একদম কলেজ পর্যন্ত 3-4 কিলোমিটার হাইটা যখন গেছি, ক্লাসের মধ্যে যখন ঢুকছি, অন টাইমে ঢুকছি, কি সৌভাগ্য আমার, তাই না? একদম সঠিক টাইমে ঢুকছি। তখন ক্লাসের স্টুডেন্টরা আমার দিকে তাকায় বলতেছে, ভাই বাইরে কি বৃষ্টি হইতেছে নাকি ভাই? হ্যাঁ, ভালো বৃষ্টি পড়ছে, ভিজা টিজা গেছো গা। আমি বলি এটা আসলে বৃষ্টি কোনো পড়ে নাই ভাই, এটা আসলে বৃষ্টির পানিতে আমি ভিজি নাই, এটা আমি আমার ঘামে ভিজছিলাম। পুরা একটা টি শার্ট, যেটা কিনা ব্রাইট ব্লু ছিল, খুব সুন্দর নীল একটা টি শার্ট ছিল। টি শার্ট বলতেছি কেন, শার্ট, ফুল স্লিভ শার্ট, টি শার্ট বলতেছি কেন আমি, কলেজের শার্টটা এত সুন্দর উজ্জ্বল একটা নীল রঙের শার্টটা ঘামে ভিজে ডার্ক ব্লু হয়ে গেছে। আমার পুরা মুখ চোখ মাথা টাথা সব, ঘাড় হাত পা সব কিছু ভিজা। যে কেউ দেখে বুঝবে যে এটা বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বা কিছু একটা হচ্ছে, সে এইভাবে ভিজা গেছে। কিন্তু বৃষ্টি হয় নাই, আমার ঘামে ভিজে এই ধরনের একটা অবস্থা হয়েছে। এবং আমার সবচেয়ে বেশি কষ্ট লাগার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমার জুতা আমার খুব পছন্দের একটা জিনিস। এবং এই 2 দিনে যেহেতু এত হাঁটা হয়েছে, মাঠ ছিল, গ্রামীণ পথ ছিল, পিচ ঢালা রাস্তা ছিল, রেল লাইনের নুড়ি পাথর ছিল, সব কিছুর ধকল সহ্য করে করে আসলে সেই শেষ পর্যন্ত টিকতে পারে নাই, আমার একদম জুতা পুরা ফাঁক হয়ে গেছে। এবং এই জুতার ফাঁক হওয়ার ব্যাপারটা আমার কলেজ জীবনে অনেক বারই হয়েছে। আমার দুইবার জুতা কিনতে হয়েছে, এবং সেই জুতা কেনার পরে আমাকে বেশ কয়েকবার এই জিনিসটাকে সেলাই করতে হয়েছে, সেলাইয়ের মধ্যেই থাকতে হয়েছে, বিকজ আমি যেহেতু অনেক বেশি হাঁটতাম। এবং এই জুতাগুলা কেন জানি অনেক বেশি একটা মানে টিকসই ছিল না। কেমন অবস্থা ভাই, 1800 টাকা 2000 টাকার জুতা টিকসই হয় না, এটা কোনো কথা? কিন্তু পরবর্তীতে আমার মনে হয় ওই জুতা মানে কলেজের যে জুতাগুলো থাকে কালো রঙের জুতা, ওইগুলো মনে হয় একটু এরকমই থাকে। কিন্তু আমি পরবর্তীতে আমি ক্যাটস না মানে ওই যে থাকে না রানিং শু, স্পোর্টস শু, তো ওইগুলো তো কিনছিলাম, ওইগুলো তো আমার মোটামুটি টিকে, ওইগুলো হাঁটা চলাচল জন্য ওইগুলো খুবই টেকসই। আমি কত বছর আগে কিনছিলাম, এখনও চলে। বাট হ্যাঁ, দৌড়াদৌড়ি বা এক্সারসাইজ যখন করে তখন কিন্তু খুব তাড়াতাড়ি ওই সব জুতাও ছিঁড়ে যায়। আমার একটা জুতা ছিল, যেই জুতাটা আপনার 1 মাসের মধ্যেই ছিঁড়া শুরু হয়ে গেছিলো। আমি এত হার্ডওয়ার্ক, এত এক্সারসাইজ আমি একটা সময় করতাম, কলেজ লাইফের শেষ সময়ের দিকের কথা বলতেছি, যে আমি জুতাটা কিনছি আজকে 1 মাস পরে সেই জুতাটা বিভিন্ন জায়গা থেকে ছিঁড়া গেছে 1 মাসের ভিতরে। এত হার্ডওয়ার্ক করতেছিলাম। আমি তখন আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমি যতটুকু মনে করতে পারি, এবং সেটার জন্য আমি খুবই ডেডিকেশন নিয়ে আমি প্র্যাকটিস করতেছিলাম। তো আপনারা কি সেই গল্পটা শুনতে চান, আমার সেই এক্সপিরিয়েন্সটা শুনতে চান? আপনি যদি শুনতে চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আগামী ভিডিও এইটা নিয়েই হোক, ঠিক আছে? আমিও এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমার এই এক্সারসাইজের যে মানে এক্সপিরিয়েন্সগুলো ছিল, এটাও খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি অনেক কিছু অবজার্ভ করছি আমার কলেজ লাইফের। আমি কলেজ লাইফে খুব বেশি মজা মানে কলেজের ভিতরে খুব বেশি একটা মজা করতে হয়তো পারি নাই, অনেক বেশি স্মৃতি হয়তো কলেজের ভিতরে নাই, কিন্তু কলেজের বাইরে আমার অনেক অনেক স্মৃতি আছে, আমার অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে, যেটা কিনা বলার মতো এবং শোনার মতো। সো আপনারা যদি সেটা শুনতে চান আমাকে কমেন্ট বক্সে জানেন। আর আমি প্রতিদিন ছবি আঁকি এবং ভিডিও লাস্টের মধ্যে দেখাই, তো আপনারা দেখেন কেমন লাগছে আজকের ছবিটা। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর দ্যাটস ইট, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।